আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাঁওতালি বর্ণমালা বিতর্ক সমাধান কোন পথে। এখানে আলোচক হিসেবে আছেন দুজন গবেষক এবং লেখক, রামদাস চাঁদ হাঁসদা সাথে হাবিল মার্ডি। আমি দুজনকে আলোচনায় শুরুতে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সময় দিয়েছেন। আলোচনার শুরুতে আমি দর্শকদের বলে রাখি, যারা এই লাইভ দেখছেন আপনারাও আপনাদের মতামত লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের বাংলাদেশে সাঁওতালি বর্ণমালা নিয়ে বিতর্ক আছে, যার জন্য সাঁওতালি বর্ণমালা বিতর্কের কারণে মাতৃভাষায় সাঁওতাল শিশুরা পড়ার সুযোগ পায়নি, সেটা স্থগিত হয়েছে। অন্য 5টি ভাষায় চালু হলেও সাঁওতালি ভাষায় চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা স্থগিত হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আসি রামদাস চাঁদ হাঁসদার কাছে। রামদাস চাঁদ হাঁসদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাইকে শুভেচ্ছা এবং জোহার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, বাংলাদেশে সাঁওতালি বর্ণমালা বিতর্ক শুরু কখন, কিভাবে এবং কেন, বিষয়টি একটু সংক্ষিপ্তভাবে বলবেন এবং দুজনের কাছ থেকে এই বিষয়টা শুনবো। তা আপনি বলুন। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকের একটা সমসাময়িক বিষয়ের উপরে আলোচনার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ দেই সুভাষ মুর্মুকে, এবং আমার অপর প্রান্তে আছেন আরেকজন আলোচক স্নেহভাজন হাবিল মার্ডি, এবং দর্শক যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অভিনন্দন। এবং আমি প্রত্যাশা রাখছি যে আপনারা এই আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের সুচিন্তিত মতামতগুলো প্রদান করবেন। আজকের যে বিষয়টা উঠে আসছে সেটা বাংলাদেশের বর্ণমালা যে বিতর্ক, সেই প্রসঙ্গে কথা বলবার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমরা জানি যে একটি দেশের ভাষা এবং সংস্কৃতি একটি রাজনীতির হাত ধরেই সামনে এগোয়। তবে সে রাজনৈতিকটা যদি একটা গোষ্ঠীকে কেন্দ্র করে, গোষ্ঠীর পরিবর্তনকে চিন্তা করে যদি এগোয়, তাহলে সেই দেশের ভাষা বা সংস্কৃতিটাকে আগাবে। আর যদি কোনো গোষ্ঠীর সাংস্কৃতিক বা ভাষা বর্ণমালাকে যদি রাজনৈতিক করে কুক্ষিগত করা হয়, তাহলে সেই জাতিগোষ্ঠী কিন্তু বারবার তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন থেকে দূরে ঠেলে বসে। আমরা দেখেছি যে বাংলাদেশের বাঙালি জাতিগোষ্ঠীর দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, এবং তাদের বসবাস বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তৃত একটা এলাকা দিকে। এবং এই জাতিগোষ্ঠীর আমরা যা দেখেছি যে কিছু অংশ সিলেটের মতো তারা বসবাস করে, বৃহত্তর সিলেট জেলায় বসবাস করে। সেখানে যে চা বাগান আছে এবং চট্টগ্রামেও যে চা বাগানগুলো আছে, সেখানে তারা বসবাস করে। সাঁওতালি ভাষার কোন বর্ণমালায় লেখা হবে, এটা মূলত এই বিতর্ক তৈরি হয়। তার আগে আমি বলি যে 2000 সালে রাজশাহী গোদাগাড়ী উপজেলায় একটি স্কুল স্থাপন হয়। তার গ্রামটির নাম হচ্ছে বর্ষাপাড়া। এবং তখনই এই হরফের যে উচ্চত বা হরফের যে কি বলবো একটা হইচই,
আমরা তখন জেনেছি। ওই বর্ষাপাড়ার স্কুলে যে বিষয়টা ছিল যে আদিবাসীরা নিজস্ব মাতৃভাষার শিক্ষা প্রদান করা এবং আদিবাসীরা তাদের নিজস্ব মাতৃভাষার শিক্ষা গ্রহণ করে। এখানে সিলেবাসটা তখন আমরা যেটা দেখেছিলাম, তখন সাঁওতালি বর্ণমালার প্রশ্নে বাংলা বর্ণমালায় সাঁওতালি কথাটি বা সাঁওতালি সাহিত্যটাকে লেখা হয়েছে। এবং এই স্কুলটা বেশ কয়েক বছর চলতে থাকে এবং তার পূর্ব থেকে বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে আমরা সাঁওতালদের মধ্যে কিছু এলাকাগুলোতে আরেক বর্ণমালায় খুব ক্ষুদ্র পরিসরে কিছু বই পুস্তক সহ অনানুষ্ঠানিক ভাবে এটা শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল এবং সেটা রোমান হরফে। তো বর্ষাপাড়া স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই দুটো হরফের মধ্যে বেশ বাকবিতণ্ড শুরু হয়। এক পক্ষ দাবি করে যে আমরা দীর্ঘদিন ধরে রোমান হরফ বাস্তবায়ন করে আসছি, আর এক পক্ষ দাবি করে যে না, সেটা রোমান হরফ, এটা সাঁওতালদের বর্ণমালা হতে পারে না এবং বাংলা হরফ দিয়ে সাঁওতালদের পড়াশোনার বিকাশ ঘটানো সম্ভব। এবং এটা জোরসোর ভাবে কিন্তু কাজ করেছেন আমাদের দেশের একটা গণসংগঠন আমরা সবাই চিনি তাকে, সেটা হচ্ছে জাতীয় আদিবাসী পরিষদ। উনি এটাকে প্রমোট করেছেন যে বাংলা ভাষায় ওই বর্ষাপাড়া স্কুলটাকে গণমুখী করার জন্য এবং শিক্ষার্থীদের মাঝে সাঁওতালি বাংলা বর্ণমালা তুলে দেওয়ার জন্য। সম্ভবত গ্রামীণ ট্রাস্ট নামে একজন একটি প্রতিষ্ঠান এটাকে সহযোগিতা করছে। আমার এই মুহূর্তে মনে আসছে না, আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম এবং সেই স্কুলটি উদ্বোধন হয় জ্যৈষ্ঠ মাসের দিকে, বর্ষাকালে কারণ আমরা ওইটা দেখতে গিয়ে পরে ফিরে এসেছি, একবারে ভিজে গেছিলাম, বৃষ্টি আমাদের উপর পড়ে আমরা ভিজে গেছিলাম, আমার ঠিক মনে হচ্ছে না, তবে বৃষ্টিকালেই স্কুলটা পূরণ হয়। যাই হোক, তো এই দুই পক্ষের বিতণ্ডতে তখন চলতে থাকে এবং এখানে প্রচুর অর্থ লগ্নি করা হয়। তখন অনেক এনজিওরা নেমে আসে, আদিবাসী বান্ধব সেজে তারা দাঁড়ায় যে বাংলা হরফের মাধ্যমে পুস্তক প্রণয়ন হবে এবং তারই হাত ধরে অনেক এনজিওর বিকাশ ঘটে। এবং আমি দেখেছি যে সেই সময়কার কথা যদি আমি বলি, যে তখন আদিবাসী উন্নয়ন সংস্থা আউশ বাংলা পক্ষের কথা বলেছেন, তারপরে এদিকে গ্রাম বিকাশ কেন্দ্র নামক একটা প্রতিষ্ঠান তার পক্ষে কথা বলেছেন, তারপরে এদিকে সম্ভবত অনেক সংগঠন, এই দুটোর কথাটা আমার স্পষ্ট মনে আছে। এবং এটার মূল ফোকাল পার্সন হিসেবে কাজ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেজবা কামাল। তাকে আমরা অনেকেই কম বেশি চিনি, আদিবাসীদের নিয়ে লেখালেখি করেছেন অনেক। উনি এটাকে নিয়ে বেশ জোরসোর ভাবে বিভিন্ন সভা সেমিনারগুলিতে কথা বলতেন। কিন্তু দুঃখের বিষয়, দুটোই কিন্তু সাঁওতালদের বর্ণমালা নয়, যদিও বা অপর প্রান্তে বা সীমানা পেরিয়ে কিন্তু আরেকটা দেশ আমরা যদি দেখি, সেখানে সাঁওতালদের আবিষ্কৃত যে বর্ণমালা অলচিকি শ্রদ্ধাভাজন পণ্ডিত রঘুনাথ মুর্মু আবিষ্কার করেছেন, সেটাও কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাগুলোতে সেটার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। আর বেশিরভাগ সেই সময়টাতে যেটা দেখেছি আমরা, ভারতের বাংলা অঞ্চলের কিছু জেলাগুলোতে বামপন্থীদের একটা সময় ছিল, বামপন্থীদের একটা রাজনৈতিক সময়কাল ছিল, যেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদ তারা বলেন। তারা তাদের এলাকাগুলোতে বাংলা হরফে ছেলে মেয়েদের পড়ার জন্য উদ্বুদ্ধ করে এবং সেটারই একটা আমি বলবো যে একটা ঢেউ ওয়েভ বাংলাদেশে প্রবেশ করে। এবং যেহেতু সেই অঞ্চলের সাঁওতাল অধ্যুষিত, ভারতের পশ্চিম বাংলাটা সাঁওতাল অধ্যুষিত, সেখানে বাংলা প্র্যাকটিস হচ্ছে, বাংলা হরফে প্র্যাকটিস হচ্ছে,
তাহলে এটাকে বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা চালু করলে মন্দ না। এই ভেবে সেখান থেকে একটা পলিটিক্যালি একটা মানে ধারণা বাংলাদেশের কিছু বামপন্থী রাজনৈতিক মানুষ তারা সেটাকে নেয় এবং সাঁওতালদের মধ্যে এই বর্ণমালাটি চালুর একটা চেষ্টা চালিয়েছিলেন। তবে এখানে বলে রাখি যেটা ভারতে কিন্তু বাংলা যে হরফ চলছে এবং সেটাই যে এগিয়ে গেছে তা কিন্তু সে সময়ও ছিল না। বিভিন্ন অঞ্চলগুলোতে যেমন উড়িষ্যা বা ময়ূরভঞ্জ বা ঝাড়খণ্ডের আরো কিছু কিছু জেলাগুলোতে, ঝাড়খণ্ড রাজ্যের অলচিকি কিন্তু বিকাশ বিস্তৃত ভাবে ছিল, কিন্তু সেটাকে আমরা আলোচনায় তখন পাইনি। আমরা তখন ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, তখন দুটি বর্ণমালারই বেশ বাকবিতণ্ড চলছিল, সেটা রোমান হরফের আর অপর প্রান্তে হচ্ছে গিয়া বাংলা বর্ণমালায়। তো রোমান হরফের যারা চালু করেছিলেন তাদেরটাও আমি নাম একটু বলছি। আমরা দেখেছি যে রোমান হরফটা পরিচালিত হয়েছিল যে গ্রামগুলোতে মিশনারিরা তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন, সেই সকল গ্রামগুলোতেই এই রোমান হরফের কিছু ছন্দ, কিছু বই, ছোট গল্প এইগুলো তারা ব্যবস্থা করেছিলেন। বা একটা সময় ছিল যে বয়স্ক শিক্ষাটাও তাদের মধ্যে ছিল, এবং যে গ্রামগুলোতে মিশন ছিল, মিশনারিরা তাদের কার্যক্রম পরিচালনা করেছিলেন, সেই গ্রামগুলোতে সীমিত আকারে এই বর্ণমালা চালু ছিল, রোমান বর্ণমালাটা চালু ছিল। তো যখনই কিছু কিছু এনজিও এটাকে প্রমোট করতে লাগবেন বাংলা হরফে, তখন এখানে আশ্রয়ের কথা বলে রাখি। আশ্রয় নামে যে সংস্থা আছে, তারপরে তারপরে ওইদিকে গ্রাম বিকাশ কেন্দ্র একটা সমর্থন দিয়েছিলেন। আশ্রয় কিছু মানে ছেলে মেয়েদের জন্য শিশু শিক্ষা বই তৈরি করেছিলেন। হ্যাঁ, অনেক আমরা এগুলো সংরক্ষণ করেছি। তো তখন আমরা দেখেছি যে এই দুটো ভাষার একটি ভাষার দুটো বর্ণমালা লড়াই চলছে। তো এবং এই বিতর্কটা তখন খুব তুমুল। আমরা কিছু কয়েকজন শিক্ষার্থী তখন ভাবতে শুরু করলাম যে আসলে এই বিতর্কটার মধ্যে তো কোনোটাই সাঁওতালদের নয়, তাহলে কেন এই টানাটানি, এই রশি টানাটানিটা কেন হচ্ছে? এটা কত সালে? তুমি যে কথাটা বললাম যে একটি দেশের সমাজ এবং সংস্কৃতি, রাইট? হ্যাঁ, এটা 2008 সালের শেষের দিকে, 9-এর দিকে জোরসোর ভাবে আমরা তার আগে দুইটি বর্ণমালা নিয়ে বিতর্ক চলছে। হ্যাঁ, বিতর্ক চলছিল। এটা সিনিয়রদের মধ্যে, ঠিক আছে, এটা অনেক সিনিয়রদের মধ্যে যারা সেই সময় তাদের কথা কিছুটা হলেও সমাজকে প্রভাবিত করত, সেই সকল মানুষজন এটা নিয়ে কথা বলতেন। ওইদিকে আছেন অধ্যাপক গণেশ্বরের, উনি মারা গেছেন, উনিও এটার পক্ষে কাজ করেছেন। বাংলাদেশের যোগেন্দ্রনাথ সরেন দাদা আছেন, উনিও বাংলার পক্ষে কাজ করেছেন। হ্যাঁ, তো অনেক আছে আর কি। ভাগবত মারা গেছেন, অনেক এইগুলো কাজ করেছেন তারা। তো তখন আমরা কিছু উদীয়মান যুবক রাজশাহী শহরের লক্ষ্মীপুর মোড়ে তখন এটা নিয়ে একটা বেশ আলোচনা হতো যে আসলে দুটোই তো সাঁওতালদের নয়, মানে যেটা বলা হচ্ছে যে সাঁওতালদের বর্ণমালা এইটা, কিন্তু দুটোই তো আসলে সাঁওতালদের নয়। তাহলে সাঁওতালদের কি? তখন পর্যন্ত কিন্তু এত ইন্টারনেট, এত ইমেল একটা অ্যাভেলেবেল ইউজ, এটা কিন্তু বাংলাদেশে ঘটে নাই, বা আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ঘটে না। তখন আমরা কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ম্যাগাজিনের মাধ্যমে জানতে পারি, কিছু কিছু লোক ভারতে গিয়ে কিছু বই, কিছু ছোট ছোট বই নিয়ে এসেছিল, যেটাকে আমরা এখন বর্তমান বলছি যে সাঁওতালি হরফ বা অলচিকি হরফ। তখন আমরা জানলাম যে এটার আবিষ্কার কি আসলে। তখন জেনেছি যে এটার আবিষ্কার একজন সাঁওতাল, যার নাম হচ্ছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। উনি উড়িষ্যার একজন বাসিন্দা, উনি এটা আবিষ্কার করেছেন। তখন আমরা বলতে শুরু করলাম যদি সেটাই হয়, দুটো বিতর্কের মধ্যে যদি সাঁওতালদের একটা আবিষ্কৃত বর্ণমালা হয়ে থাকে, তাহলে এটাই হবে। আমরা তখন এটাকে খুব অল্প পরিসরে কথাটি চর্চা করতে শুরু করলাম। একটা পর্যায়ে এসে 2012-13 সালের দিকে এসে, 14 সালের দিকে এসে, 12-13-14 সালের দিকে এসে বেশ জোরসোর ভাবে এই অলচিকির পক্ষে আমরা কথা বলতে থাকলাম। এটা হলো বাংলাদেশের। ঠিক আছে, মানে রামদাস, ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে অনেক বড় একটি ইতিহাসকে নিয়ে আসলেন আমাদের সামনে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে
ত্রিমুখী একটি বর্ণমালা বিতর্ক দাঁড়িয়ে গেছে একটা জায়গায় এসে। আচ্ছা, এরপরে আমি হাবিল মার্ডির কাছ থেকে জানতে চাইবো তারপরের ঘটনা বা তার আগে যদি কিছু থেকে থাকে আপনি একটু বলবেন যে এই বিতর্কের তারপরের বিষয়ে। সেই সাথে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করে রাখি যে বিতর্কের বিষয়টি আসলে কি। হ্যাঁ, 3টি বর্ণমালা তো আছে, বর্ণমালা নিয়ে বিতর্ক একটা বিষয় আছে, এর ভিতরে আর কি বিতর্ক আছে একটু বলবেন আমাদেরকে। সবাইকে জোহার জানাচ্ছি। আসলে আমাদের যে বর্ণমালার বিতর্ক, সাঁওতালি বর্ণমালার বিতর্ক, এটা শুরু হয় মূলত জাতীয় শিক্ষানীতি 2010 যখন ঘোষণা করা হয়। এই 2010 সালের জাতীয় শিক্ষানীতির 18 নম্বর অনুচ্ছেদে বলা ছিল যে বাংলাদেশের যারা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ আছে, এই মানুষগুলো প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষক এবং পাঠ্যপুস্তকের ব্যবস্থা করে সে একটা শিক্ষাদানের সুযোগ করে দেওয়া হবে। তো আমাদের সাঁওতালি বর্ণমালা নিয়ে বিতর্কটার প্রাথমিক পর্যায়ে হচ্ছে এটাই। তো তার আগে যেটা ছিল সেটা এত প্রকট ভাবে ছিল না। তো যখনই বর্ণমালা প্রশ্নটা চলে আসে যে পুস্তক রচনা করা হবে এবং সেই পুস্তকের মাধ্যমে আমাদের শিশুরা শিক্ষা লাভ করবে মাতৃভাষায়, আমরা বলতে পারি যে আসলে মূল বিতর্কটা শুরু হয়েছে 2010 সালে। এবং 2013 সালে এর ধারাবাহিকতায় দেখা যায় যে বাংলাদেশের প্রায় 50টা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে 5টা জাতির বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তক কিন্তু রচনা হয়। এবং সেই সময়ে আমাদের সাঁওতালি বর্ণমালার বিতর্কের কারণে আমাদের পাঠ্যপুস্তক রচনা করা সম্ভব হয়নি। তো আমি এই বিতর্কের শুরুটাকে মনে করি যে সেখান থেকে মূলত বাংলাদেশে এটা হয়েছে। তাহলে এই বিতর্কের এই পক্ষটা কেন তৈরি হলো, বিতর্কটা কেন তৈরি হলো? পক্ষ তৈরি হয়েছে এখানে, এটা একটা আমি মনে করি যে মূলত বিভাজনটা সাংস্কৃতিক, সংস্কৃতির বিভিন্ন উপাদান যেগুলো আছে সেগুলো নিয়ে। কোন পক্ষ এখানে বলছে যে আমরা বাংলা চাই, কোন পক্ষ বলছে যে আমরা রোমান চাই, আবার কোন পক্ষ বলছে যে আমরা অলচিকি চাই। তাদের যুক্তিগুলো তো এই যুক্তিগুলো হচ্ছে যে যারা রোমানপন্থী তারা বলছে যে না, আমরা যারা রোমানে, এটা সাঁওতালি বর্ণমালা অনেক আগে প্রায় 1897-96 সালের দিকে এটা প্রিয় বোর্ডিং সাহেব তৈরি করেছেন, তৈরি করেছেন। তো এই অনুযায়ী এই রোমান বর্ণমালা বেশ উপযোগী আমাদের জন্য। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে প্রিয় বোর্ডিং সাহেব কিন্তু তার পুস্তকে বলে গেছেন যে ম্যাটেরিয়ালস ফর সাঁওতাল গ্রামার গ্রন্থের একেবারে মুখবন্ধতে উনি বলে গেছেন যে ভবিষ্যতে যদি কোনো বর্ণমালা সাঁওতালি ভাষাকে প্রকাশ করার জন্য তৈরি হয় তাহলে অবশ্যই সেটাকে গ্রহণ করা উচিত। তো রোমানের দাবি হচ্ছে সেটা অনেক পুরাতন এবং এটা নিয়ে অনেক কাজ হয়েছে, বিশেষ করে বাইবেল রচনা হয়েছে, হ্যাঁ, এবং মিশনারি চার্চ গুলো একে নিয়ে অনেক কাজ করেছে, তারা এগিয়ে নিয়ে গিয়েছেন। যদিও বা বাস্তবিক পক্ষে গ্রাম অঞ্চলে প্রত্যেকটি আদিবাসী গ্রামে বা সাঁওতাল গ্রামে যদি আমরা ঘুরি তাহলে দেখতে পাই যে না, আসলে এটা একটা চার্চ কেন্দ্রিক একটা বর্ণমালা। চার্চের বাইরে এটার বিকাশ এবং প্রকাশ কোনোভাবেই ঘটেনি, এখনো না। আপনি গ্রামে গিয়ে দেখতে পারবেন যে উইথাউট চার্চ এটা কিন্তু কোনো প্রকাশনা আপনি পাবেন না, এটার কোনো কার্যক্রমও আপনি পাবেন না। জাস্ট এটা একটা চার্চকে কেন্দ্র করে আবর্তিত। একটা চার্চকে কেন্দ্র করে আবর্তিত সাঁওতাল জনগোষ্ঠীর বর্ণমালা সামগ্রিক বর্ণমালা হতে পারে না, এটা সম্ভব না। অপরদিকে বাংলাকে যারা মনে করছে যে না, এটা আমরা আমাদের সাঁওতালি বর্ণমালা হিসেবে আমরা বাংলাকে নিব, তো সেখানে দেখা যাচ্ছে যে আসলে সাঁওতালি যেহেতু অস্ট্রো এশিয়াটিক ভাষা, ইন্দো ইউরোপীয় নয়, সেক্ষেত্রে এই বাংলা বর্ণমালা গুলো অর্থাৎ
এই বাংলা যে বর্ণমালা আমাদের আছে সেই বর্ণমালাগুলো একদম পুরোদমে এই ভাষাটাকে প্রকাশ করতে পারে না, সেখানে তারা দুর্বলতা আছে। কিন্তু রোমানরা যে দাবি করে, যে বলে যে নাই, আমরা যদি সাঁওতালি বর্ণমালা শিখি তাহলে ইংরেজি বর্ণমালাটা শিখা হয়ে যায়। তো সেক্ষেত্রে বাংলারও দাবি এই তো হতে পারে যে আমরা যদি বাংলাটাকে শিখি তাহলে ওই সাঁওতালিও হয়ে যাবে, বাংলাটাকেও হয়ে যাবে। মানে একই দাবি দুইজনেরই, যে হ্যাঁ আমরা বাংলাটাকে শিখতে পারলে একই সাথে দুইটা বর্ণমালা শিখতে পারছি। অন্যদিকে রোমানরা দাবি করছে যে না, আমরা যদি সাঁওতালিটাকে বা ইংরেজিটাকে শিখি তাহলে আমরা দুটো বর্ণমালাই শিখতে পারছি। তো এটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত বিষয় বলে মনে হয়নি। আর রোমান অপরদিকে এই দিকে অলচিকি আবিষ্কারের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই দুইটা বর্ণমালার বিকাশ এবং প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনার অলচিকি বর্ণমালা তৈরির প্রয়োজনীয়তাটা দেখা দেয়। আপনাকে দেখতে হবে যে এখানে প্রয়োজনীয়তাটা কেন হলো। আমার দুইটা বর্ণমালা দিয়ে আমি আমার সাঁওতালি ভাষাটাকে লেখার চেষ্টা করছি, সেখানে আরেকটা বর্ণমালা তৈরির প্রয়োজনীয়তাটা কেন পড়লো, এটা আপনাকে বুঝতে হবে। এই জায়গাটা যদি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, যে দেখা যাচ্ছে যে সাঁওতালির অ্যাকুরেট উচ্চারণ আপনার রোমান দিয়েও আসছে না, বাংলা দিয়েও আসছে না, এবং এই প্রয়োজনীয়তার খাতিরেই কিন্তু আপনার অলচিকি বর্ণমালা তৈরি করা হয়েছে। এবং সেটা পরবর্তীতে বিভিন্নভাবে এটাকে নিয়ে, যেহেতু অফলাইন যুগ ছিল সে সময় কাজ করা হয়েছে ধীরে ধীরে, এবং আপনি দেখবেন যে এটা কিন্তু আপনার ব্রডলি একটা বিস্তার লাভ করেছে। আপনি বাংলাদেশে বলেন, আপনি ভারতে বলেন, আপনি নেপালে বলেন, আমাদের সাঁওতাল অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সব জায়গায় মোটামুটি বিস্তার হয়ে গেছে। তো প্রাথমিকভাবে এই ছিল আমাদের সাঁওতালি বর্ণমালা নিয়ে বিতর্ক, এবং যারা দাবি করছে এই বিষয়গুলো। ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত ভাবে অনেক বিতর্কের বিষয়গুলো, কারণগুলো আমরা জানলাম, কেন বিতর্ক হচ্ছে এবং কাদের মধ্যে কারা কিভাবে তাদের যুক্তিটা দাঁড় করিয়ে নিজের অবস্থান নিয়েছেন সেটা আমরা জানলাম। তো আমি রামদাস চাঁদ হাসদার কাছে আবার আসবো। তো হাবিল মাডে যেটা বললেন এর সাথে আপনি কি বলবেন, এবং এখানে সমাধানটা কিভাবে আসবে? আসলে হাবিল যেটা বললেন সেটা তো একটা, মানে যখন এই দুটি বর্ণমালার যখন জোরসোর ভাবে একটা আন্দোলন হয়, বা আন্দোলন তো না, একটা বিতর্ক সৃষ্টি হয়, তখনকার কথা উনি বললেন। তো মজার ঘটনা হচ্ছে যে একটা প্রয়োজনে যখন মানুষ নিজের অস্তিত্বটাকে বুঝতে পারে, যে আমি সাঁওতালদের নিয়ে কথা বলছি, বা সাঁওতালদের নিজস্বতা নিয়ে যখন কথা বলছি, কতটুকু নিজস্বতার জায়গায় পৌঁছে কথাগুলো বলছি। আরেকটু আমি একটু বিষয় জানতে চাচ্ছি, যে হাবিল মাডে যেভাবে ওদের পক্ষগুলো ব্যাখ্যা করলেন, তাদের যুক্তিগুলো, যে তিনটি পক্ষের যুক্তিগুলো ব্যাখ্যা করলেন, আপনি শুধু কি এইগুলোই আপনি দেখতে পান, না এর ভিতরে আরো কোনো দৃষ্টিভঙ্গি আছে এই তিন পক্ষের মধ্যে? না, দৃষ্টিভঙ্গি তো অবশ্যই আছে এখানে, দৃষ্টিভঙ্গি তো অবশ্যই আছে। দৃষ্টিভঙ্গিটা এখানে এটা আছে যে দুই পক্ষই কিন্তু একটা কারেন্সির একটা বিষয় আছে, এখানে মানি কারেন্সির একটা বিষয় আছে। মানে দুটো পক্ষই, এই দেশে যদি বাংলা চালু হয় তাহলে কিছু বাঙালি বুদ্ধিজীবীরা লাভবান হবে, তাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, নিজস্ব যে উপনিবেশ চর্চাটা তারা বজায় রাখতে পারবে বুদ্ধিজীবী মহলে। অপরদিকে রোমান যদি প্রতিষ্ঠা করতে পারে তাহলে এখানেও মিশনারিদের একটা উপনিবেশ তো তারা গেড়ে বসেছে, এটাও বিদ্যমান থাকবে, এবং তাদের আধিপত্য আবারও বিকাশ তারা ঘটাতে পারবে। এই যে ভিতরের যে বেনিফিটটা, ভিতরের যে লাভ, এটা দুই পক্ষ কিন্তু সুন্দর বুঝেছেন এবং টানাটানি করেছেন। বিধায় কেউ কিন্তু সাঁওতালদের নিজস্বতা নিয়ে কথা বলতে পারেনি এখনো।
আমরা যেটা এই বাংলাদেশের সন্তানদের নিয়ে কথা শুরু করি না, বিশ্বের সন্তানদের নিয়ে যখন কথা বলি তখন আমরা বিশেষ করে আমি যখন কথা বলি তখন আমি বলতে গিয়ে দেখেছি যে আমি নিজে বলেছি যে কতটুক সন্তানদের কথাগুলো বা চিন্তাগুলো বা ভাবনাগুলো বা স্বপ্নগুলো বা দর্শনগুলো আমরা স্পর্শ করতে পারছি কথা বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে বা ক্রিটিক করতে গিয়ে। তো সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীরা আদিবাসীদের অধিকার আদায়ের জন্য, আদিবাসীদের বা কিছু রাজনৈতিক দল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আদিবাসীদের অধিকার পক্ষে কথা বলার জন্য যে মানে ভঙ্গি সামনে এগিয়ে আসছিলেন, আসলে সেটা তাদের উদ্দেশ্য ছিল। তাদেরও উদ্দেশ্য ছিল ওই মিশনারিদের মতোই একটা মানে মতলব নিয়ে, সান্তালদের বিষয় নিয়ে একটা মতলব সামনে রেখে কথা বলার জন্য। এবং দুই পক্ষ কিন্তু একে দোষে দুষ্ট। সাঁওতালদের সত্তার কথা কিন্তু দুজনেই কথা বলতে পারেননি। এখানে শুধু আপনি রোমান হরফের পক্ষের দিকে দোষাবেন যে তারা খ্রিস্টিয়ান, তাই তারা সেটা টানছে। অপরদিকে যারা বাঙালি তারাও তো তারা বাঙালি বিধায় পানাটাকে টেনেছে। তাহলে কি একই দোষে দুষ্ট না? তাহলে কি অপরাধ করলো সন্তানদের নিজের সন্তান নিয়ে কথা বলতে? তাদের কার্পণ্যটা কোন জায়গায়? কার্পণ্যটা এই জায়গায় যে রাজনীতি, সাঁওতালদের আত্মবিকাশ, সাঁওতালদের সাহিত্য বিকাশ কোনোভাবেই করতে দেওয়া যাবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই বিতর্কের মানে মূল, আমি মনে করি যে ক্যাপিটাল, মানে মূল সেন্ট্রালের ক্যাপিটালটা এটাই। তারপরে যে খুব ক্ষুদ্র পরিসরে যখন এই সাঁওতালদের নিজস্বতা নিয়ে যখন আমরা কথা বলতে লাগলাম, তখনই ত্রিমুখী যে এই হইচইটা লেগে গেল। হ্যাঁ, এবং দেখেন খুব কম সংখ্যক তরুণ এই সাঁওতালদের বর্ণমালা অলচিকির পক্ষে কিন্তু কথা বলছে, বানাচ্ছে, খুবই কম সংখ্যক, কিন্তু আটকে দিয়েছেন এই দুইজনের যে রশিটানাটানিটা, উনি কিন্তু কাটকাতে বাধ্য করেছে। ঠিক আছে, কারণ এটা যে একটা অথেন্টিক, এটা যে একটা জাতির একটা শেকড়, এরা যে বলছে এটা গোটা বিশ্ব বিবেক এটাকে ধরতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই হচ্ছে মূল যে ঠিক আছে। আমি এই বিষয়টা আবার হাবিল মাটির কাছে জানতে চাইবো যে রামদাস যেটা বললেন যে এই যে দুইটি পক্ষ বা তিনটি পক্ষের মধ্যে তিনি দুইটি পক্ষকে বিশেষ করে উল্লেখ করলেন যে রোমান যারা চাচ্ছেন তারা মিশনারি স্বার্থটা দেখছেন বা খ্রিস্টানদের স্বার্থটা দেখছেন, বাংলা যারা চাচ্ছেন তারা বাঙালিদের উপনিবেশ বা তাদের স্বার্থটা দেখছেন, এই জন্য তারা বাংলা বর্ণমালা চাচ্ছেন। এই বিষয়টার সাথে আপনি কতটা একমত বা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, বাংলাদেশে যতগুলো আদিবাসী অর্থাৎ সাঁওতালদের নিয়ে যত বই পুস্তক আছে, আমি অনেকগুলো বইয়ে দেখেছি, প্রায় বই দেখা যায় যে তারা কিন্তু একটা ইনফিরিয়র চিন্তা করে আমাদেরকে কথাগুলো বলে। তো প্রত্যেকটা লেখকের বই যখন দেখবেন যারা সাঁওতাল নিয়ে কাজ করেছে, সেখানে বলা হয়েছে যে সাঁওতালদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। আপনি কিন্তু বইগুলো প্রকাশকালে নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে এটা কোনোভাবে যে 1925 সালের আগে না। যারা আমি বলছি যে 1925 সালের পরে যারা কথাগুলো বলছে, তো আপনি একটা জিনিস বলতে পারেন যে 1925 সালে যদি অলচিকি তৈরি হয়ে থাকে, তাহলে অলচিকি তৈরির পরবর্তীতে আপনি বলছেন, সেক্ষেত্রে আপনি এটা কেন বলছেন যে সাঁওতালদের নিজস্ব বর্ণমালা নাই? সেক্ষেত্রে আপনি যদি অলচিকিকে আপনি বাদ দেন, এর আগে তো রোমান ছিল। রোমান তো অনেক আগেই, আপনার 1800 সালের আগে থেকেই এটা চলছে। এটা দিয়ে আমাদের ভাষাটাকে লেখার চেষ্টা করা হচ্ছে। তারপরে আপনি কেন বলছেন যে না, আদিবাসীদের নিজস্ব কোনো বর্ণমালা নাই? তো আমি মনে করি যে যারা বাঙালি বুদ্ধিজীবী আছে আমাদের, বা আমাদেরকে নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, এটা এনজিও বলেন, বেসরকারি ভাবে যে মানুষগুলো কাজ করছেন, এনারা কিন্তু আগে একটা ইনফিরিয়র চিন্তা করে আমাদেরকে নিয়ে লিখছেন
যে বলছেন যে না সাঁওতালদের নিজস্ব বর্ণমালা, এটা একটা বিষয়। এখানে আমি মানে শুধু যে রোমানপন্থী কিংবা বাংলাপন্থীকে দোষারোপ করছি না, এখানে আপনি যদি নিজে চিন্তা করে দেখেন তাহলে অটোমেটিক্যালি বোঝা যাবে যে না এটা ভিতরে রাজনীতি জড়িত আছে কিনা। আপনি আর একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের এখনো যাদের পাঠ্যপুস্তক রচনা হয়নি বা রচনা করার চেষ্টা করা হচ্ছে, এখানে দেখবেন অনেক আদিবাসীদের যেমন 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলোকে তাদের বর্ণমালা বিষয়ে করা হবে এবং ম্যাক্সিমাম গুলোতে দেখবেন যে ওখানে রোমান বর্ণমালাটাকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে তাদের নিজস্ব বর্ণমালা নেই, সেখানে রোমান, এবং সেই জায়গাগুলোতে আপনি সাংস্কৃতিক বৈচিত্র্যটা একটু খেয়াল করবেন যে এই যে আপনার রোমান বর্ণমালা যারা দাবি করছে এরা কারা? একটা গোষ্ঠীর লোক। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে রোমান বর্ণমালা যারা দাবি করছে তারা কারা, অলচিকিকে যারা বিরোধিতা করছে তারা কারা, বাংলাকে যারা বিরোধিতা করছে তারা কারা। তো আপনি যদি একদম স্পষ্ট খেয়াল করবেন তাহলে নির্দিষ্ট একটা গ্রুপ ওয়াইজ কিন্তু এটা লাইন হয়ে গেছে। একটা গ্রুপের বলছে যে না আমরা রোমান চাই না, একটা গ্রুপ বলছে যে না আমরা অলচিকি চাই না, একটা গ্রুপ বলছে আমরা বাংলা চাই। তাহলে আমাদেরকে তো একদম পুরো বিভাজন করে রাখা হয়েছে। আমরা যেমন বাংলাদেশে এখন ক্ষুদ্র ক্ষুদ্র যারা জাতিসত্তার মানুষ আছি, যে আমরা প্রত্যেককে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিতরে ঢুকে গেছি। এই যে নৃগোষ্ঠী সেটা আবার অনেক ক্ষুদ্র, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিতরে আমরা আরো ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছি এই বর্ণমালার বিতর্কের কারণে। তো এই জায়গাটাতে আপনি বিতর্কটা কাদের ভিতরে এটাতে স্পষ্ট ভাবে বোঝা যায়। আপনি যদি বলেন যে না আমরা বাংলাদেশে বর্ণমালা হিসেবে অলচিকি চাই, তো এই বিরোধীটা তো কি করছে স্পষ্ট দেখবেন যে তাদের আসলে পরিচয়টা কি। এটা তো নিজস্বতা বা অ্যাকুরেসি নিয়ে কথা উঠছে যে আপনি যে জিনিসটা আপনার অ্যাকুরেট সেই জিনিসটাকে গ্রহণ করবেন। অ্যাকুরেসি, নিজস্বতা, সৌন্দর্য, তারপরে আপনার যেটা আমাদের পুরো মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে, সংস্কৃতিটাকে তুলে ধরতে পারছে, সেটাই তো আপনি গ্রহণ করবেন। সেদিক থেকে সেটা না করে আমি মনে করি কি যে আমাদের এক বাক্যে গ্রহণ করা উচিত অলচিকিকে। অলচিকির ভিতরে নিজস্বতা আছে। এখন দেখেন, এখন কেন আমি অলচিকিকে সমর্থন করি, এর পিছনে আমি কয়েক কারণ উল্লেখ করতে পারি। আমি প্রথমত একবার বলেছি যে আসলে রোমান বর্ণমালা এবং বাংলা থাকার পরেও অলচিকিটা আবিষ্কার করা হয়েছে। কেন করা হয়েছে এই কেনটাকে আপনাকে বুঝতে হবে। যে আগের দুইটা বর্ণমালা যখন আমাদের ভাষাটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছেন তখনই তো তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রয়োজনীয়তার কারণেই তো আবিষ্কার, মানুষ প্রয়োজন বোধেই আবিষ্কার করে। সেই আবিষ্কারকে আপনি কেন মেনে নিতে পারছেন না? এটা আপনার মেনে নেওয়া উচিত। আপনি বলছেন যে হ্যাঁ, যে আমরা যদি রোমান দিয়ে আমাদের সাঁওতালি লেখে আমার ইংরেজি শেখা সহজ হয়ে যাবে। দেখেন যে আমাদের যে বর্ণমালা আছে এখানে আপনি যদি ধ্বনিগত, শব্দগত, গঠনগত দিক যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অনেক উচ্চারণ কিন্তু ইংরেজির কারণে বিকৃত হয়েছে। এক ইংরেজি আপনি সিউডো লিখবেন, আপনি শিডিউল লিখবেন, আপনি সাঁওতালিতে কিভাবে লিখবেন? যেমন ইংরেজি লিখতে গিয়ে আপনি পিটা উজ্জ হয়ে যাচ্ছে শিডিউলে, আপনি সেটা সাঁওতালিতে কেমন লিখবেন? ওই পিটাকে উজ্জ করবেন না উজ্জ ছাড়াই লিখবেন? এইখানে অনেক প্রবলেম আছে। আপনি যে ইংরেজি শিখবেন দেখা যাচ্ছে যে আপনি সেখানে গিয়ে সাঁওতালি বলে ফেলেন, এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন, কনফিউশন তৈরি হওয়ার একটা চান্স প্রকট ভাবে দেখা দেবে। তো আমি মনে করি যে সেখানে নিজস্বতা, আবার অনেকে যেমন অলচিকির বিরুদ্ধে অনেকেই বলে যে এটা নাকি ব্রাহ্মী লিপি থেকে। আপনি বাংলাকে দেখেন, বাংলাও কিন্তু ব্রাহ্মী লিপি থেকেই সংস্কার হয়ে চলে এসেছে। এবং বাংলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর উপরে অনেকগুলো কাজ করেছেন, গবেষণা করেছেন। তাদের লেখাগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অনেক পরিবর্তন। আগের আমরা চর্যাপদকে যদি দেখি, চর্যাপদের ভাষাকে যদি দেখি, তার পরবর্তী বাংলার কিন্তু অনেক সংস্কার হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তো আমরা এই জায়গাতেই সীমাবদ্ধতায় আছে যে আমরা সংস্কারের মানে বুঝি না, আমরা
পরিবর্তনের মানেও বুঝি না। কোন জিনিস উপযোগী করে করতে গেলে সেটাকে সংস্কার করতে হবে, আপনি সেটাকে ফেলে দিতে পারেন না। এই ভাষা বিতর্কটা একটি বর্ণমালা থেকে উদ্ভব হতেই পারে, কিন্তু এটা যেহেতু সাঁওতালদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে, যার জন্য সেটা একটা পরিচয় দাঁড়িয়েছে যে এটা সাঁওতালি বর্ণমালা। এবং এটা আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমাদের অধিকাংশ সাঁওতালেরা ভারতে অবস্থান করে, বাংলাদেশে কিছু আছে, নেপালে আছে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই 2002 সালে কিন্তু এটা নিয়ে কাজ করা হয়েছে এবং সেখানে অলরেডি কিন্তু ইউনিকোড প্রাপ্ত, আইএসও প্রাপ্ত হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে, এবং 2003 সালে 22 ডিসেম্বর ভারতের 8ম তফসিলে এটা কিন্তু গৃহীত হয়েছে। তো আমাদের এই বিতর্কটা সে বিষয় না যে একরিশে নিয়ে না, উপযোগিতা নিয়ে না, হ্যাঁ, আমাদের বিতর্কটা এখন কোনো একটা অদৃশ্য কারণ, সেটা স্পষ্টতই বলা যায় মেবি এটা ধর্ম হতে পারে, সাংস্কৃতিক বিষয়গুলো হতে পারে। সাংস্কৃতিক ভাবে আমরা অনেক পরিবর্তন বা বিভাজিত হয়ে পড়েছি, ধর্মীয় দিক দিয়ে বিভাজিত হয়ে পড়েছি। এই বিষয়গুলো এখানে ব্যাপকভাবে প্রভাব ফেলছে এবং এইটার কারণেই মূলত এই বিতর্কটার জন্ম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি রামদাস হাসদার কাছে আবার আসছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হাবিল মার্ডি বললেন যে অলচিকি তিনি সমর্থন করছেন এবং অলচিকির মাধ্যমে এটা সমাধান আসবে। আপনি কি বলছেন যে বাংলা, রোমান এবং অলচিকি এই জায়গাতে সমাধানটা কিভাবে আসবে এবং কেন সেই সমাধানটা আসা উচিত ওই জায়গাতে? আসলে একটি আমরা যদি সাহিত্যের বিকাশটা যদি দেখি, এটা অনুমান করা হচ্ছে যদি বাংলাদেশের 1952 সালে যদি ভাষা আন্দোলনের বাংলাটা যদি পরাজয় করত, বাংলা ভাষাটা যদি পরাজয় করত, বাংলা ভাষার যে আন্দোলন ছিল এটার যদি উর্দু ভাষার কাছে পরাজয়টা ঘটত, তাহলে এত সমৃদ্ধ পৃথিবীতে বাংলা সাহিত্য কিন্তু গড়ে ওঠার সুযোগ হতো না। উর্দুর কাছে যদি পরাজিত হতো বাংলা, হ্যাঁ, উর্দুর কাছে যদি পরাজিত হতো, কারণ এই অক্ষর বা এই ভাষাটা শুধু একটা নমুনা না, একটা শুধু দৃশ্য না। বাংলা ভাষাও কিন্তু সেই সময়, আপনি হয়তো জানেন, বাংলা ভাষা সে 1952 সালে কিন্তু রোমান বর্ণমালা দিয়ে লেখার প্রস্তাব করা হয়েছিল, উর্দু বর্ণমালায় লেখার প্রস্তাব করা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো এই দেশের যে বাঙালি তরুণরা, এই দেশের যে বুদ্ধিজীবীরা, এই দেশের যে বাঙালি যে দার্শনিকরা, বাংলা ভাষার যারা দার্শনিক, তারা বুঝতে পেরেছিলেন যে এটার যদি পরাজয় ঘটে বাংলাদেশের, তাহলে এই জাতিগোষ্ঠীগুলোর একটা সাংস্কৃতিক পরিচয়ের চাইতে একটা পরিচয়ের ক্ষেত্রে একটা বড় বিপর্যয় ঘটবে এবং তারা একসময় দিশেহারা হবে। কেননা যে তার যে চিন্তা, উনি উর্দু দিয়ে প্রকাশ করতে গিয়ে সেখানে উনি বাধাগ্রস্ত হন এবং একটা সময় এই আন্দোলনটাকে তারা এই আন্দোলনটাই সেই সময় মানে বেশি বেগবান হয়। মানে একটা চিন্তা যখন আপনি তার নিজস্বতা নিয়ে প্রকাশ করতে পারবেন না, তখন সেটা বিশ্ব দরবারে কতটুকু পৌঁছাবে সেটা হয়তো আমরা সবাই জানি। ঠিক আছে, আমরা সাঁওতাল যারা, আমরা তো সারাদিন বাংলায় কথা বলি, কিন্তু আমাদের মনোজগতে যে কার্বনটা আছে সেটা তো সাঁওতাল, তাই না? এবং সেখানে তো অনেক সাঁওতালের ভাবনা, লতা পাতা গুলো আছে। তো এটা আমরা কিন্তু আমাদের জগৎটাকে দেখি, বাস্তবের যে বাইরের জগৎটাকে যদি দেখি, সারাক্ষণ যে বাংলা কথাটা যখন বলি আমরা অনেক সময় কিন্তু সাঁওতালি দিয়ে কথা বলতে গিয়ে আমরা থেমে যাই, আটকে যাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে নিজস্বতার চর্চা থেকে আপনাকে আমাকে দূরে রেখেছে একটা সিস্টেম। তো তদ্রূপ এই যে আমরা যে বিতর্কতে আমরা আসছি এখন, যে আমরা বাংলা বা রোমান দিয়ে যদি আমরা এই যে আমাদেরকে যে বারবার বলছে বা আমরা যে বারবার বলছে এটা রোমান, এটা বাংলা, এই যে একটা পাত, এই যে একটা এখানে একটা ব্যারিয়ার যে তৈরি হয়েছে,
এটাকেই বাধাগ্রস্ত করবে মানুষ, চিন্তাশীল মানুষ। তো এটা পুরোটাই একটা রাজনৈতিক একটা সমীকরণ, এটার মীমাংসা রাজনৈতিক ভাবে এটা হবে, তার বাইরে কোন বর্ণমালায় গিয়ে দাঁড়ানো দরকার আমাদের তাহলে? এখন রাষ্ট্র এটা তো পদক্ষেপ নেবে রাষ্ট্র, এবং রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া কিন্তু এটা মুক্ত হবে। এখন এই রাষ্ট্র এই হ্যাঁ আমি যাচ্ছি, রাষ্ট্র এই জনগোষ্ঠীগুলোকে কিভাবে দেখছেন? রাষ্ট্র এই জনগোষ্ঠীকে যদি বিপন্ন আরো এক দফায় যদি বিপন্ন করতে চান, তাহলে উনি হয় বর্ণমালা প্রমাণ নিবেন অথবা উনি বাংলা নেবেন, ঠিক আছে? আর রাষ্ট্র যদি বলে যে না, মানে আমাদের পার্শ্বে যে রাষ্ট্র যে চর্চাটা করছে, যে বর্ণমালায় যে চর্চা করছে, এখানে যে কলেজ মেডিকেল, মানে কলেজে মেডিকেল কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে যেভাবে বিকাশ ঘটেছে অলচিকির, এটা অভিজ্ঞতা যদি বাংলাদেশ রাষ্ট্র যদি নেয়, তাহলে আর বলার বাকি থাকে না যে উনি কি পদক্ষেপ নেন। সেখানে যে একটা ঝুপড়ি ঘরে যে অলচিকির চর্চাটা ঘটেছে তা কিন্তু না, সেখানে যে একটা গ্রামের বা একটা মফস্বলের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশ সাঁওতালদের বর্ণমালা কি, বাংলাদেশের ক্ষেত্রে যেমন অনেকে বলতে পারে না, ভারতে কিন্তু সেটা নেই। ভারতে কিন্তু তারা চট করে বলতে পারে যে সাঁওতালদের বর্ণমালা। তো এইগুলো তো অভিজ্ঞতা সব রাষ্ট্রকে নিতে হবে, তাই না? কমিশনকে নিতে হবে, শিক্ষা কমিশনকে নিতে হবে। আসলে তাদেরকে মানে কোন অক্ষরটা দিলে তারা তাদের আত্মবিকাশ করবে, শিক্ষার বিস্তার ঘটবে, হ্যাঁ, এটা তো রাষ্ট্র তার দায়িত্ব নিবে। কিন্তু আমরা দেখছি যে একটা বিতর্ক হয়েছে পার্লামেন্টের একটা কক্ষে, সাঁওতালদের বর্ণমালা নিয়ে একবার এখানে একটা বিতর্ক ঘটেছিল, এবং সেই বিতর্কের পরে কিন্তু সব সিদ্ধান্তগুলো থেমে গেছে। এটা রাষ্ট্রের একটা ইচ্ছাকৃত একটা ঘটনা, মানে ইচ্ছাকৃত একটা বিষয়, রাষ্ট্রের একটা ইচ্ছার বিষয় ছিল। তো আমি যেটা বললাম যে ভারতের একটা বিস্তৃত অঞ্চলে, যেখানে বাংলাদেশের জনগোষ্ঠীর বাদেই 1 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, সাঁওতাল, সেখানে ম্যাক্সিমাম আপনার ধরেন যে 1/3 তারও বেশি সংখ্যক সাঁওতাল এই অঞ্চলটাকে পৌঁছেছে। এখানে তো আর বিতর্কের কথা থাকতে পারে, ঠিক আছে? এখানে তো বিতর্কের কথা থাকতে পারে না। তো এই বাস্তবতাটাকে যদি আমরা কাজে লাগাই বাংলাদেশে, তাহলে দুটি দেশের যে সাংস্কৃতিক, দুটি দেশের যে মানে সাহিত্যের যে বিকাশ, এটা একটা সমান্তরাল ভাবে বলে। আচ্ছা, এখানে একটা বিষয় চলে আসতে পারে, ইন্ডিয়াতে হচ্ছে বলে বাংলাদেশে ওইটা নিতে হবে এমন কথা কেন? ইন্ডিয়া ইন্ডিয়ার মতো চলবে, বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। দেখেন, এই প্রশ্নটাই কিন্তু 1952 সালে জোরসোর ভাবে উঠেছিল, ঠিক আছে? বাংলাদেশের অঞ্চলটা তো খুবই ছোট ছিল, বা এখনো খুব ছোট আমরা, তাই না? ভারতের যে বিস্তৃত অঞ্চল জুড়ে যে বাংলা চর্চা হয়, তাহলে কেন প্রশ্নটা হয়েছিল যে শান্তিনিকেতনে বা কেন বাংলা চর্চা হবে, বা কলকাতায় কেন বাংলা চর্চা হবে, আর পশ্চিম পাকিস্তানে কেন বাংলা চর্চা হবে? এটা তো সমগ্র বাঙালিরাই কথাটা তুলেছে। কারণ ওই একটাই যে একটা সাহিত্যের বিকাশের প্রশ্নে, একটা সাহিত্যকে সমৃদ্ধ করার প্রশ্ন, এই একটাই বিষয়, অন্য কিছু না। একটা জাতীয় পরিচয়ের জন্য তাদের, ঠিক আছে? একটা জাতীয় পরিচয়ের জন্য এটা একটা পদক্ষেপ হতে পারে যে ভারতের সাঁওতালরা যা চর্চা করছে, বাংলাদেশের সন্তানদেরকে সেটা চর্চা করতে সুযোগ দিতে হবে। এটা একটা রাষ্ট্রের বড় চিন্তার জায়গা। আশা করি উত্তরটা হয়তো আমি দিতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আবিল মার্ডিকে আমি আবার এই বিষয়টাই একটা বলতে বলবো, যে রামদাস বললেন ইন্ডিয়াতে 1 কোটি সাঁওতাল অলচিকি সমর্থন করছে বা অলচিকি চর্চা করছে, তার জন্য বাংলাদেশে চর্চা করতে হবে, যুক্তি কি এইটুকুই? ওখানে চর্চা হচ্ছে ওদের মতো করে হবে, এখানে আমরা আমাদের মতো করে চলবো, আমাদের লোকজন এখানে বেশি সংখ্যক মানুষ যেটা চাইবে সেটা করবো আমরা।
সেটা যদি রোমান হয়। আসলে এখানে দুটি বিষয় কাজ করছে, একটা সাইকোলজিক্যালি আর একটা হচ্ছে মানে দৃশ্যমান সংখ্যাগত একটা বিষয়। যে ইন্ডিয়াতে অলচিকিকে বা অলচিকি নিয়ে লেখাপড়া বলেন, আপনি পড়াশোনা বলেন, বা শিক্ষা মাধ্যম হিসেবে যারা নিয়েছে তাই বলে বাংলাদেশে গ্রহণ করা হবে এটা বিষয় না। আমি প্রথমেই বলেছি যে আসলে আমাদের ভাষাটাকে যে বর্ণমালা সম্পূর্ণরূপে শুদ্ধভাবে এবং তার নিজস্ব ভঙ্গিমায় প্রকাশ করতে পারবে তাকেই তো আমরা নিব। তা আমার কাছে আমি মনে করি যে অলচিকি একটি মাত্র সাঁওতালদের জন্য বর্ণমালা যেটা একদম সম্পূর্ণরূপ নির্ভুল ভাবে সাঁওতালি ভাষাটাকে প্রকাশ করতে পারে। তো সেখানে ভারত নিয়েছে, বাংলাদেশে আমরা সাঁওতালরা নিব না, এই প্রশ্নটা আমার কাছে অবান্তরই মনে হয়। দ্বিতীয়ত যে সংখ্যাগত যে বিষয়টি এই সংখ্যাগত যে বিষয়টি চলে আসছে সেটা হলো যে ওখানে বৃহত্তর জনগোষ্ঠী, আমরা এখানে মোটামুটি 3 থেকে 4 লাখ কিংবা 5 লাখের মতো সাঁওতাল আছে বাংলাদেশে। ওখানে প্রায় আপনার 70-এর উপরে আছে, 70 লক্ষের উপরে, 1 কোটির কাছাকাছি। তো আমাদের যে রুটস, এই রুটসটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি এই ভাষা চর্চা করে আমার নিজস্ব সংস্কৃতিটা বজায় রাখতে পারছি, বা আমাদের সংস্কৃতি মানুষের সাথে আমি কমিউনিকেট করতে পারছি, যোগাযোগ করতে পারছি। তো আমি আমার রুটস এর অধিকাংশ মানুষ যদি ইন্ডিয়ায় থাকে তাহলে আমি বাংলাদেশে আমার সংস্কৃতির উপাদানগুলো সংগ্রহের জন্য, আমার সংস্কৃতির তথ্য আদান প্রদানের জন্য, মনের ভাব আদান প্রদানের জন্য, বা যে কোনো বিষয় জানার জন্য যদি আমি অলচিকিটাকে অ্যাকসেপ্ট না করি তাহলে আমি তো সেই সংস্কৃতির মূলটা জানতে পারছি না। আপনি দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু অলচিকি দিয়ে প্রকাশনা প্রচুর হয়েছে এবং এখনো চালু রয়েছে। এবং আপনি রোমানের কথা বলেন যে আপনি যদি আপনার সাঁওতালের প্রকৃত সংস্কৃতিটাকে খুঁজতে যান আপনি কিন্তু পাবেন না, রোমানের কোনো বই নাই। যে আপনি সমাজ ব্যবস্থা নিয়ে বলেন, আপনি সাঁওতালদের যে লোক কথা আছে সেটা বিষয়ে বলেন, আপনি সাঁওতালদের যে কোনো বিবাহ রীতি থেকে শুরু করে আপনি যে কোনো আর কি জন্মানুষ্ঠান থেকে শ্রাদ্ধ বিষয়ে আপনি যে কোনো কথা বলতে পারেন। এ বিষয়ে কি কোনো বই আছে? রোমানে আছে? আমি আমার তথ্যগুলো ডিকশনারি নিয়ে আমি কি করব? আমাদের তো জীবন্ত ডিকশনারি আছে। আমাদের এখনো যে প্রবীণ মানুষগুলো আছে সেই প্রবীণ মানুষগুলোর কথা ওই অল্প বোর্ডিং কিন্তু উনি নিতে পারেননি। আর উনি যে 2-1টা রিজিয়নে কাজ করেছেন মিশনারি আন্ডারে চার্জভুক্ত, অর্থাৎ সেই সময় ওনারা কাজ করেছেন কোথায় এটাকে আপনাকে দেখতে হবে। যে ব্রিটিশদের একনিষ্ঠ নিয়ন্ত্রিত অঞ্চলে কিন্তু উনি কাজ করেছেন। উনি ভারত মহাবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে, যে সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলোতে ঘুরে এই কাজটা করেননি। যেখানে ব্রিটিশদের নিয়ন্ত্রণ ছিল সেই জায়গাটুকুতে কাজ করেন, যেখানে চার্চের মানুষ ছিল সেখানে কাজ করেছে। ঠিক আছে, তা আমি যেটা বলছিলাম যে এই যে সাংস্কৃতিক আদান প্রদানটা বা আমার রুটস এর তথ্যগুলো, আমার শিকড়ের কথাগুলো, আমার সংস্কৃতির কথা, আমার সমাজ ব্যবস্থার কথা, আমার সাঁওতাল বিদ্রোহের কথা আমি রোমান বর্ণমালায় কোথায় পাবো বলেন? পাবো হয়েছে? কিন্তু আপনি দেখেন অলচিকির বিকাশটা এত দ্রুত এবং এত তাড়াতাড়ি হয়েছে, বলা যায় যে ওই বর্ণমালা দিয়ে সাঁওতাল, যেটাকে এখন আমি সাঁওতালি বর্ণমালা হিসেবেই বলি, যেই বর্ণমালা দিয়ে আমি সবকিছুই পাচ্ছি। এবং আমার যে স্বতন্ত্র একটা ভাষা দক্ষতা আছে সেক্ষেত্রে আমার নিজস্ব বর্ণমালাও এটা। এখানে আপনি দেখবেন যে প্রত্যেকটি বর্ণমালার আবিষ্কারের সময় এমন ভাবে এটা আবিষ্কার করা হয়েছে যে আপনি কিন্তু এটা বর্ণমালা সম্পর্কে যদি আপনি জ্ঞান রাখেন অলচিকি সম্পর্কে তাহলে আপনি পৃথিবীর অনেক বিষয়গুলো আপনি জানতে পারবেন। যেমন আমি যদি
অলচিকি বর্ণমালার প্রত্যেকটা বর্ণমালার কথা বলি, প্রত্যেকটা বর্ণমালা এক একটা সিম্বলিক, এবং সেটার পিছনে অনেক বড় একটা তথ্য আছে, অনেক বড় একটা ইতিহাস আছে, এবং সেটা একটা নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে। তা আপনি এগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা কিন্তু অর্থবহ একটা মানে আছে। এই অর্থবহ মানে সহকারে আমি কিন্তু জ্ঞান লাভ করছি। তো সেক্ষেত্রে কেন আমি বলবো যে না আসলে রোমানই দরকার? আর রোমান কি করেছে? আপনার 200 বছরে বাইবেল ছাড়া কি অনুবাদিত হয়েছে বলেন আমাকে। আপনি বলছেন যে রোমানকে নিতে হবে, অনেকেই বলছে বাংলাকে নিতে হবে। আপনি বলেন বাংলায় দেখান, আমার সংস্কৃতিটাকে দেখান কিভাবে প্রকাশ করা হয়েছে। তো এই ক্ষেত্রে এই বিতর্কটা যে ভারতে নিয়েছে বাংলাদেশে নিতে হবে এটা নয়, বিতর্কটা হচ্ছে এটা দিয়ে আমার সব তথ্যগুলো আমি পাচ্ছি, এটা দিয়ে আমার হলো সংস্কৃতির বিকাশ হয়েছে এই বর্ণমালাতেই, এখনো হচ্ছে। এই বর্ণমালাতেই আমি আমার নিজস্বতাটাকে খুঁজে পাই। নিজস্বতাটা কি? আমার কালচার, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার জীবন ব্যবস্থা প্রত্যেকটি আছে। আপনি দেখেন যখনই একটা বিদেশি বর্ণমালা বাংলা আমাদের সাঁওতালি বর্ণমালা বা সাঁওতালি ভাষার উপরে আগ্রাসন করেছে, আপনি কিন্তু দেখবেন যে অনেক বিষয়গুলো আপনি পাবেন না। আমি বাংলার কিছু উদাহরণ দিই, আমি বলি বারবারই বলি যে একটা গাছ ভেঙে গেলে ভেঙে যাওয়া, একটা গ্লাস ভেঙে গেলে ভেঙে যাওয়া, হ্যাঁ, একটা হাঁটু ভেঙে গেলে ভেঙে যাওয়া। আমাদের সাঁওতালি বর্ণমালা বা সাঁওতালি ভাষা এত মানে গভীরে, বা শব্দ সংখ্যা এত বেশি যে আপনি খেয়াল করে দেখবেন যেটা বাংলায় নিয়ে আসা যায় না। আপনি একটা গাছের ডাল ভেঙে পড়লে আমরা সেটাকে ভাঙা বলি বাংলায়, কিন্তু সাঁওতালিতে এটাকে আমি ভাঙা বলি না। এখানে অনেকগুলো শব্দ আছে, রেপুট, গেজের, চোয়া, এই জাতীয় অনেকগুলো শব্দ আছে যেটাকে আলাদা আলাদা ক্ষেত্র বিশেষে এবং জায়গা বিশেষে ব্যবহার করা হয়। রোমানের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে এই যে বিদেশি বর্ণমালা গুলো আসে আমাদের উপরে আগ্রাসন, এখন অনেক শব্দগুলো তারা মনে করে যে না এই শব্দগুলো রোমান বর্ণমালায় লেখা যায়ও নাই। যেমন বঙ্গা শব্দটাকে আপনি যদি লেখেন, সাঁওতাল হিসেবে আমি বলি যে আমরা বঙ্গা বুরু করি, আমরা পূজা অর্চনা করি, আমরা প্রকৃতির পূজারী। হ্যাঁ, তারা রোমানে বলে দিচ্ছে, রোমানের প্রত্যেকটা রোমান বর্ণমালার বই আপনি দেখবেন যে বলবে যে না সাঁওতালেরা যারা হলো বঙ্গা টঙ্গা পূজা করে তারা শয়তানের পূজারী। এইভাবে ইন্ডিকেট করে যদি কেউ বলে, একটা বর্ণমালার মাধ্যমে সে কথাটা বলা হয়, তাহলে নিশ্চয়ই সে বর্ণমালা আমার নয়। এখানে তো বিতর্কের কিছু নাই। যারা রোমানটাকে দাবি করছে তারা আপনারা নিজেদের প্রশ্ন করুন, আপনারা কারা? আপনি কি সাঁওতাল? আপনি সাঁওতাল, আপনার 3টা বৈশিষ্ট্য বলেন যেটা আপনার একেবারে নিজস্বতা, একেবারে নিজস্ব জাতিসত্তাটাকে প্রকাশ করে। আপনি বলবেন যে হ্যাঁ আমি বাংলায় কথা বলছি। একজন মানুষ ভাষা শিখে বাংলা সাঁওতালি বলতেই পারে। আমার পাশের গ্রামে অনেক মুসলিম পরিবার, বাঙালি পরিবার আছে, তারা আমাদের সাঁওতালি ভাষায় কথা বলে। তারা কি সাঁওতাল? তো আপনি এটা বলতে পারেন না যে আমি সাঁওতালিতে বলি দেখি সাঁওতাল। সাঁওতালের আপনি একনিষ্ঠ 3টা বৈশিষ্ট্য আপনি আমাকে দিতে পারবেন না, বলতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আপনি কেন দাবি করছেন যে রে ভাই সাঁওতালের বর্ণমালা? আপনি আগে সাঁওতাল হন, সাঁওতাল হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, এবং কিভাবে সাঁওতাল হওয়া যায় সে বিষয়টা আগে দেখেন, তারপরে দাবি করেন যে না আমার রোমান বর্ণমালা বা আমার বাংলা বর্ণমালা। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে রামদাসের কাছে আসবো যে যারা রোমান দাবি করছে তারা সাঁওতাল কিনা। হ্যাঁ, এই বিষয়টা অনেকেই বলেছেন, যারা বাংলা দাবি করছে তারা সাঁওতাল কিনা। তো তার আগে যারা দেখছেন আমাদের লাইভ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রিপন টুডু, কাব্য, উনি লিখেছেন অলচিকি জিতকার। তারপরে সানাম কৃষ্ণপদ হেমব্রম, দাদা ইন্ডিয়া থেকে দেখছেন, সানাম কবি জোহার। তারপরে নির্মল মুর্মু, ইনি লিখছেন দাদা এই লাইভটা কি প্রতি সপ্তাহে হয়? নির্মলদা, আসলে প্রতি সপ্তাহে না, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করি। এখন
পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করছে, একদম নিয়মিত না। তবে আমরা প্রতি মাসেই 1-2টা করে লাইভ করি বিভিন্ন বিষয়ে। তা আপনি চাইলে আপনিও বিভিন্ন টপিকসে অংশগ্রহণ করতে পারেন। তারপরে যে ইঞ্জিনিয়ার রিপন তির্কি, যারা কলকাতা থেকে দেখছেন, তাকে ধন্যবাদ জানাই। দাদাকে দেখেছি যে তিনি উরাওদের বিষয় নিয়ে ভালো লেখালেখি করেন ফেসবুকে। তা আমরা চাই সব এরকম আলোচনা হোক সবার মধ্যেই। আমরা একদম শেষের দিকে আসবো। শেষের বিষয়টা হচ্ছে সরকার সমাধান করবে, আপনি বলছেন রাষ্ট্র সমাধান করবে। রামদাস বলেছেন যে ইন্ডিয়াতে গিয়ে পরিদর্শন করবেন, হয়তো তিনি চেয়েছেন যে গবেষণা করুক সরকার, সেখানে গিয়ে দেখুক যে ওখানে কিভাবে চলছে সাঁওতালরা। এখানে সেভাবে চলা উচিত এবং তাদের ভিতরে একটা ঐক্য তৈরি হওয়ার কথা তিনি বলছেন। হ্যাঁ, তো এর ভিতরে এই যে বর্ণমালার বিতর্কে একটা জায়গায় চলে আসলো যে যারা রোমান দাবি করছে তারা সাঁওতাল না। হাবিল মার্ডির কথায় এই বিষয়টা চলে আসলো। তো রামদাস চাঁদ হাঁসদা, আপনি এই বিষয়টাতে কি বলবেন? শেষের দিকে আমরা আসছি কম সময়ে। রামদাস চাঁদ হাঁসদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এই বিতর্কটা কিন্তু আসছে অনেকবারে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন সেটা তো খুবই জটিল এবং এটা তো মনস্তাত্ত্বিক ব্যাপার, তাই না? এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। তো সাইকোলজিক্যাল ব্যাপার তো অনেক খুবই একটা মানে কমপ্লিকেটেড একটা বিষয়। তো যারা বাংলা সাপোর্ট করছে তারাও তো সাঁওতাল, তাহলে কি আমরা কি বলবো তারাও সাঁওতাল না, তাই না? এখানে এত সহজে কথাগুলো বলা যায় না, কারণ এটা একটা রাজনীতি, এটা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স। সাঁওতালদের ভিতরে কেন যারা বাংলা চাচ্ছে তাদের রাজনীতিটা কি? বাঙালি না হয় বুঝলাম, বাংলা বাঙালির সুবিধা, যারা না এখানে তো বাংলার সঙ্গে তো সুভাষ আমি বলি, বাংলার সঙ্গে তো শুধু বাঙালি নেই, বাঙালির সঙ্গে তো সাঁওতালরাও আছে। তারা কেন আছে? সঙ্গে কি রোমানরা আছেন? খ্রিস্টানরা আছে? রোমানরা আছেন? খ্রিস্টানরা আছেন, এই বিষয়টা আছে। রোমানদের সঙ্গে তো সাঁওতালরাও আছে, যারা খ্রিস্টান হয়েছে তারাও আছে, তাই না? যারা এই দেশে কিছু সংখ্যক বা কিছু পরিমাণের সাঁওতালরা খ্রিস্টান হয়েছেন, তারাও তো রোমানদের সাথে আছে, কিন্তু অরিজিনাল রোমানরা তো নেই এখানে। বাংলা যারা পক্ষে দিচ্ছেন অল্প সংখ্যক বাঙালিরা আছে, কিন্তু বেশিরভাগই তো সাঁওতাল, তাই না? এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে একটা রাজনীতি আছে এবং তারা দুই পক্ষ কিন্তু একটা গোপনে কিন্তু তাদের একটা বন্ধুত্ব আছে, ঠিক আছে? তাদের একটা বন্ধুত্ব আছে এবং তারা একটা রূপে তারা হ্যান্ডশেক করে এবং এটাকে তারা এনজয় করে, সেলিব্রেট করে, যে সাঁওতালের পঞ্চিকিটাকে বা সাঁওতালের যে কোনো একটা নিজস্বতা সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টটাকে আমরা বাধাগ্রস্ত করতে পেরেছি, এটা নিয়ে তারা একটা সেলিব্রেট করে একটা পক্ষে। কিন্তু প্রকাশে তারা দুই বাসিন্দা, ঠিক আছে? তো এটা তো আমরা বুঝে গেছি, আমরা তো এখন বুঝে গেছি। আপনারা কোনো একটা জঙ্গলে গিয়ে হ্যান্ডশেকটা করেন, আপত্তি নেই, কিন্তু এই রাজনৈতিক মঞ্চে বা এই বাংলাদেশের সমাজ অঙ্গনে, সাঁওতালের সমাজ অঙ্গনে এটা করলে তো আমরা মানবো না। আমরা সমাজ অঙ্গনটাকে দেখি এভাবে করে যে পৃথিবীর যত সাঁওতাল আছে একটা সমাজ অঙ্গনে একটা আমব্রেলার নিচে তারা বসবাস করে, ঠিক আছে? তো এখানে আমি যেটা বললাম যে এখানে ক্যাপিটাল এবং এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রাজনীতি আছে। তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যদি রোমানটাকে তোমাদের কাছ থেকে যদি স্লিপ হয় তাহলে তোমরা কিন্তু ওই যে তাদের কথা মতো বিলীন হয়ে গেল, ঠিক আছে? তাদের যে নাম দেওয়া
তোমরা সেটা হয়ে যাবে। তো এই যে তারা এই কথাগুলো বুঝতে পারে না, এটাই তো তাদের কাছে, মানে তাদেরকে নিয়ে তো আমার এটাই দুঃখ। আরে বাবা, তোমার যে পবিত্র পুস্তক, সেটা তো একটা দেশে তো হিব্রু ভাষায় লেখা হচ্ছে নাকি? ভারতে একটা ফেসবুকে আমি দেখছি যে তারা বলছে যে না, অলচিকি দিয়ে যদি বাইবেল লেখা হয় আমরা ওই বাইবেল পড়ব। মানে কি একটা নির্বোধের গোলাম! অলচিকি অক্ষর দিয়ে বাইবেল লেখা হয়েছে, বা আগামীতে যদি বাইবেল লেখা হয় আমরা এই বাইবেল পড়বো না, কারণ এটা অলচিকি। তো তুমি আজকে যে বাইবেলটা পড়ছো সেটাও তো হিব্রু দিয়ে আজকে দিয়ে আপনার কাছে, হয়তো বা দেবনাগরী দিয়ে আছে, বা রোমান দিয়ে আছে, বা আরো কোনো বর্ণমালা দিয়ে আছে। তাহলে সেখানে তো তুমি বিরোধিতা করছো না। এদেরকে এক ধরনের, মানে কি বলবো, একটা নেশায় মানে এদেরকে মগ্ন রাখা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আলোচনা শেষের দিকে আসবো। আমি একটু বলি তো, এইগুলোকে পাশ কাটিয়ে ফিরে আসেন যে সান্তাল হিসেবে যদি আপনি নিজেকে জাহির করেন, নিজেদেরকে যদি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে এটার বিকল্প নেই, এইগুলোর বিকল্প নেই। আপনি যখন একটা সান্তালকে সংজ্ঞায়িত করেন, কোনটার বিকল্প নেই? একজন সাঁওতালকে দাঁড় করে অলচিকির বিকল্প। ঠিক আছে, কারণ কিছুক্ষণ আগে হাবিল বলেছে যে আগামী যে পৃথিবীটা আসতেছে সেখানে যে সাহিত্যটা দাঁড়াবে, সেখানকার সাঁওতালি যে সাহিত্যটা একটা কাঠামো দাঁড় হবে, সেখানে কিন্তু বাংলা এবং রোমানের কোনো কিছু পাবেন না। সমস্ত কিছু কিন্তু আপনার অলচিকি। আপনি ফিলোসফি পড়বেন, আপনি মেডিকেলের বই পড়বেন, আপনি ইঞ্জিনিয়ারিং এর বই পড়বেন, সবকিছু কিন্তু অলচিকি। তখন কি করবেন? ঠিক আছে, ট্রেন কিন্তু আগাচ্ছে সুভাষ, ট্রেন কিন্তু আগাচ্ছে, ছুটছে সামনে, তুমি ধাওয়া করলে কিন্তু সেটা ধরতে পারবে না। বিষয়টা এরকম। ঠিক আছে, বিষয়টা এরকম। তো আমি মনে করি যে আমি মনে করি যে আমরা যারা আলোচনা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে যারা রোমান চর্চা করছে, তারা একটু ও আরেকটা কথা বলবে, ওইটা এক সময় মনে করা হতো যে এটা শিক্ষিতদের একটা, মানে শিক্ষিত মানুষদের একটা বর্ণমালা। আমি এটাও শুনেছি, রোমান হচ্ছে শিক্ষিত সান্তালদের একটা বর্ণমালা। মানে অশিক্ষিতদের, হ্যাঁ, অশিক্ষিতদের, তারা মূর্খ সূক্ষ্ম, তারা পোশাক পরতে জানে না, তারা কথা বলতে পারে না ভালো, হ্যাঁ, তারা কালচার বুঝে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে মানে তাদেরকে সংজ্ঞায়িত করা। তো এইগুলোও কিন্তু শিখে দেওয়া। ঠিক আছে, এইগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এইগুলো ভেদাভেদ ভুলে যান। সান্তাল হয়ে যদি আপনি প্রকাশ করতে চান, শুধু একটা বর্ণমালা আপনি অ্যাচিভ করলে বা একটা বর্ণমালাকে অ্যাডাপ্ট করলে যে আপনি আবার সান্তাল হবেন, তাও কিন্তু না। অনেক বিষয় আছে এখানে। কারণ আমার মা তো শিক্ষিত না, আমার মা তো লেখাপড়া জানেন না, তাহলে তাকে আপনি সান্তাল বলবেন, তাই না? বিষয়গুলো এরকম। আচ্ছা, তো ঠিক আছে, বিষয়গুলো কিন্তু খুবই জটিল। যে অনেক সময় বলা হয়েছিল যে রোমানতে বা অল লেখা, রোমান দিয়ে যদি আপনি না লিখেন তাহলে আপনি কিভাবে সান্তাল? তো আমি বললাম যে একজন অশিক্ষিতর জন্য তাহলে আপনি কি সংজ্ঞা দান করবেন? একজন অশিক্ষিত সান্তালের জন্য আপনি কি সংজ্ঞা দান করবেন বলুন? তখন তারা বুঝতে পেরেছে না, আমাদের এই কথা বলাটা বোকা। তো বোকার স্বর্গে আর বেশি দিন থাকা যাবে না। আপনারা নেমে আসুন, বাস্তবে দেখুন, সাঁওতালিত্ব চর্চা করুন এবং নিজস্বতা বজায় রাখুন। এটাই আমার কথা। ঠিক আছে, ধন্যবাদ হাবিল মার্ডি। একদম শেষে আপনি যদি কিছু বলেন, আমরা শেষ করবো আজকের আলোচনা। ভাষা যেহেতু মনের ভাব প্রকাশের মাধ্যম, এই ভাবটা আসলে প্রকাশ করি আমরা পরিবারের কাছে, নিজ গোত্রের কাছে, সমাজের কাছে এবং অন্যান্য জাতির মধ্যে। তো আমরা বিশ্বের বিভিন্ন জাতির জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস সবকিছু জানার জন্য যেমন ইংরেজিকে গ্রহণ করেছি, তেমনি
বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কালচার জানার জন্য আমরা বাংলা ভাষাও শিখি। তো আমরা আমাদের সাঁওতালি ভাষাটাকে জানার জন্য, সাঁওতালি ভাষার প্রকাশের জন্য আমাদেরকে অলচিকি শিখতে হবে। আমরা যেহেতু প্রতিনিয়ত শিখছি, অলচিকি শিক্ষাটা খুব বেশি জটিল না, 3 দিনে হয়ে যায়। একটা মানুষ চেষ্টা করলে 3 দিনেই আয়ত্ত করতে পারে। এখানে 30টা বর্ণ রয়েছে, এটা খুব সহজে আয়ত্ত করা যায়। এবং আমরা কিন্তু অনেকেই এখন যেহেতু ভার্চুয়াল যুগে প্রবেশ করেছি, সেহেতু আমরা সরাসরি বাজার থেকে বই কিনে অনেকেই পড়তে পারি না, এখন অনলাইনে অনেক বই পড়াশোনা করতে হয়। এই যে তথ্য ইতিহাসগুলো আমাদের কালেক্ট করার জন্য আপনারা যারা এখনো মনে করছেন যে না আমি বাংলায় আমাদের সাঁওতালি বর্ণমালা পড়তে চাই বা সাঁওতালি ভাষাটাকে পড়তে চাই বা রোমান দিয়ে পড়তে চাই, তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে আপনারা ভবিষ্যতে এই তথ্যগুলো, আপনার জাতিসত্তার মূল জিনিসগুলো আপনি আর সেখানে পাবেন না। তো আপনাকে বাধ্য হয়েই কিন্তু সাঁওতালকে জানার জন্য, সাঁওতালের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানার জন্য আপনাকে অলচিকি শিখতেই হবে। তো এটাকে যারা মেনে নিবে তারা খুব দ্রুতই যুগের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। আর যারা মনে করবে যে না এটা ব্যাকডেটেড বা আমার শিক্ষাটা জটিল হয়ে যাচ্ছে, আমি শিখতে পারবো না, তারা পিছনে পড়ে থাকবে। যেমনটা আমরা পড়ে আছি, যে আমরা পাশাপাশি আমাদের অন্য জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, যে আমাদের পিছনে ফেলে তারা কিন্তু অনেক দূর, ওখানে অনেক উঁচুতে উঠে গেছে। আমরা আমাদের এই গণ্ডির ভিতরে থেকে বাইরের সংস্কৃতি, কালচার সম্পর্কে জানার বা জানতে অনাগ্রহ থাকার কারণেই কিন্তু আমরা আর এগোতে পারিনি। তো আমরা এই হীনমন্যতা, এই ছোট মন মানসিকতা, এগুলো পরিহার করে আমাদেরকে এই ভাষাটা, বর্ণমালাটা শিখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর আমরা যত তাড়াতাড়ি শিখবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের মনের ভাবটাকেও যে বর্ণমালায় প্রকাশ করতে পারবো। আমরা যদি সেই মনের ভাবটা আমাদের বর্ণমালায় প্রকাশ করতে পারি, তাহলে আমাদের বিশ্বব্যাপী সাঁওতালদের মধ্যে একটা একাত্মতা বোধ, চর্চা, সংস্কৃতির আদান প্রদান এবং বিশ্বের বা পৃথিবীর বুকে আমরা আমাদের স্বতন্ত্রতা নিয়ে টিকে থাকতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। লাইভ অনুষ্ঠান দেখা, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি যারা দেখছিলেন এবং কমেন্ট করেছেন সুভাষ, আমি একটু বলছিলাম যে হ্যাঁ, তাদের কমেন্ট গুলো যদি একটু বলতেন আর ছোট করে যদি আমাকে বলার সুযোগ দিতেন। আচ্ছা, আমি আচ্ছা আপনি বলুন, তাহলে আপনি বলুন, আমি কমেন্ট গুলো একদম লাস্টে পড়েছি। আচ্ছা, এখানে সিমিয়ন মার্ডি কমেন্টস করেছেন, জোহার। তারপরে ইন্ডিয়া থেকে দুর্গাচরণ দাদা বলছেন ইং মিনিnya, ধন্যবাদ, আইমা সারহাও ইন্ডিয়া kam nila tauna দাদা tayang daram re galmarare am midhan salat mia। সিমিয়ন মার্ডি লিখেছেন অলচিকি শিখতে চাই। সিমিয়ন মার্ডি, আপনার জন্য একটা তথ্য দিয়ে রাখি। এটা হচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু অনলাইনে অলচিকি ট্রেনিং করেছিলাম, টানা 3 দিনের, পরপর 3 দিন। যারা অংশগ্রহণ করেছিলেন তারা 3 দিনে কিন্তু আয়ত্ত করে নিয়েছেন, শিখতে পেরেছেন। তারা সবাই বলছেন যে খুব সহজে শেখা যাচ্ছে। তো আমরা পরবর্তী আবারও এরকম ট্রেনিং এর আয়োজন করব, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন, অথবা ইউটিউব থেকে আপনি শিখতে পারেন। ইউটিউবেও অনেক আমার কিছু ভিডিও আছে, সেখানে দেখতে পারেন। তারপর সোহাগ টুডু বলছেন যে আলোচনা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অবশ্যই আমাদের সাঁওতালি ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার্থে সাঁওতালি ভাষা চর্চা ও সাঁওতালি ভাষায় পড়াশোনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সোহাগ টুডু, অবশ্যই আমরা অবশ্যই চাই সাঁওতালি ভাষায় বাংলাদেশেও পড়ার সুযোগটা তৈরি হোক, আমরা সেটাই চাচ্ছি। এবং এটা সবার প্রচেষ্টা দরকার, শুধু একজন দিয়ে এটা হবে না, শুধু এই একটি টক শো দিয়ে এটা হবে না। আপনি শিখবেন, আপনার আশপাশে যারা আছে তারাও শিখবে,
আমরা যখন নিজেদের বর্ণমালাটা ভালোভাবে শিখবো, জানবো, তখন সরকার কাছ থেকে আমরা একটা জোরালো দাবি করতে পারবো। সুনীল দা এখানে কমেন্টস করেছেন, স্বতন্ত্র জাতি হিসেবে সাঁওতালদের জন্য অর্জিকি হতে হবে। তারপরে আরেকবার কমেন্ট করছেন অর্জিকি জিতকার। তার শ্যাম চাঁদ টুরু ইন্ডিয়া থেকে, দাদা আদি মজ গালমারাও বলেছেন, দাদা আইমা সাহাও আম ni galmaram nyelekan thana তো যত কি সাহাও ইন্ডিয়া কই আর্মি হরে nyel kada আরেকজন দেখছেন ইন্ডিয়া থেকে কচে কথা সান্তার বেটা, এখন ছদ্মনাম ব্যবহার করেছেন। এই হলো কমেন্টস, এবং আরো অনেকেই দেখেছেন। তো রামদাস, আমরা শেষ করব, আপনি কি কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যারা এই বর্ণমালাটাকে যারা পছন্দ করছেন, যারা শিখতে চান, তারা তো শিখছেই, কিন্তু যাদের শিক্ষার কোনো হয়তোবা শেখার কোনো যে বয়স নেই বা তাদের অনেক সুযোগ নেই, তারা সমর্থন নেই। এটা আমার বলা থাকলো যে কিছু মানুষ, সবাই তো সমাজের মানুষ শিখতে পারে না, কিন্তু সমর্থন শক্তিটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, এই সমর্থনের শক্তিগুলো আমাদের কাজে দিবে, আমাদেরকে আগিয়ে রাখবে। আর একটি কথা বলে যে এখন গুগলে গিয়ে কিন্তু অর্জিকির শিক্ষণ এবং পঠনটা কিভাবে শেখানো হয়, এটা কিন্তু অনেকেই এখন লুকিয়ে লুকিয়ে স্বরমান সমর্থকরা কিন্তু শিখছে। হ্যাঁ, এটা আমি মন্দের কথা বলবো না, তাদের একটা স্মৃতিভ্রম ঘটেছে। হ্যাঁ, তো তারা অনেকেই চর্চা করছেন যে গুগল মিটে গিয়ে, গুগলে গিয়ে, বিশেষ করে সুভাষের যে এইগুলো আছে, এখানে যে মানে পাঠচক্র গুলো আছে, তারা সেখান থেকে লেখার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে। অনেকেই বাংলাদেশে চর্চা করছে। তো এটা মন্দের, দাদা গুগল ট্রান্সলেটও কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তারা বলছে যে না, আমরা একটা সময় বিরোধিতা করেছি, কিন্তু এখন যেভাবে ইন্ডিয়াতে এটা প্রকাশ ঘটেছে, আমাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ, আমাদেরকে আর কোনো উপায় নেই। এটা যদি আমরা না করি তাড়াতাড়ি করে, তাহলে আমাদের সন্তানটা পিছিয়ে যাবে। খুবই মূল্যবান কথা তারা বলেছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কোনোভাবেই, তারাই বলছে বাংলাদেশের যে বিতর্কতা হচ্ছে, বাংলাদেশের কোনোভাবেই রোমানের স্থায়ীশীল হবে না এখানে, তারা এটা বুঝতে পেরেছে। তো ভাই ঠিক আছে, আপনারা যারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাই যে আসুন অর্জিকিটাকে আমরা বিশ্ব দরবারে একটা কি করবো, মানে একটা তুলে ধরি, সবাই মিলে তুলে ধরি, আমরা একটা তুলে ধরি, সবাই মিলে তুলে ধরি। ঠিক আছে, তো এটা একটা কথা। আর আমরা একটা আলোচনায় বলেছিলাম যে এটা তো 100 বছর পূর্তি অর্জিকির, তাই না? হ্যাঁ, তো বাংলাদেশে কিছু কার্যক্রমের কথা আলোচনা করা হয়েছিল, কি কি আলোচনা করা যায়। হ্যাঁ, তো সেখানে লিফলেট, দেওয়াল লিখন, বা আরো কিছু ছোট শিশুদের নিয়ে কিছু ক্যাম্পেইন, এগুলো করার কথা ছিল। তো এটা হয়তো বা যারা এটার পক্ষে কাজ করছেন খুব কাছাকাছি, আমিও কাজ করছি, কিন্তু আমার পেশাগত কারণে একটু আমি দূরে থাকি, সবসময় আসতে পারি না। তাদেরকে আমি অনুরোধ করবো যে বাস্তবিক জায়গায় কেন তারা কিছু কাজ করে না, সেটা লিফলেট হোক, পোস্টার হোক, বিলবোর্ড হোক, দেওয়াল লিখন হোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি জায়গায়। ঠিক আছে, তো ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবং দূরান্তের যারা দেখেছেন অনুষ্ঠানটাকে, উপভোগ করেছেন, পরামর্শ দিয়েছেন, তিনি এটাকে আজকে প্রস্তুতি নিয়েছেন। এবং প্রথমের দিকে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, বিশেষ করে আমার এই যে ফোন থেকে আমি যুক্ত হতে পারছিলাম না। সুভাষকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে যথাযথভাবে প্র্যাকটিক্যালি ভাবে আমাকে শিখিয়েছেন এটাকে আরো অ্যাক্টিভলি কিভাবে দ্রুত গতিতে সংযোগ পাওয়া যায় এই মিটিং গুলোতে। তো আমার দিক থেকে এটাই বলার ছিল। সবাইকে জোহার, অনেক অনেক জোহার। ঠিক আছে, সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছিলেন আমাদের আজকের লাইভ। আশা করব পরবর্তীতে আরো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা লাইভে আসবো।
একটু সময় আমি বলছিলাম যে এরপরে যে ইন্ডিয়া থেকে যারা অনশিক্ষিত মানে পাণ্ডিত্য নিয়েছেন এবং অনশিক্ষিত দিয়ে যারা বিশেষ করে বিভিন্ন মানে কলেজ তারপরে ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াচ্ছেন, স্টাডি করাচ্ছেন, পাঠ্যিকা দান করতেছেন, তাদেরকে আপনি একটু আনার চেষ্টা করুন। এটা আমার একটা আপনার মাধ্যমে একটা তাদের প্রতি অনুরোধ। ঠিক আছে, ঠিক আছে। আজকের লাইভ আমরা যেটা আলোচনা করেছিলাম, বাংলাদেশে সাঁওতালি বর্ণমালা বিতর্ক সমাধান কোন পথে, আমরা সমাধানের বিষয়টাই আলোচনা করেছিলাম। তো সারা পৃথিবীর সাঁওতালরা যখন অলচিকিতে ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা বাংলাদেশের সাঁওতালরা অলচিকিতে ঐক্যবদ্ধ হব এবং আমাদের বর্ণমালা বিতর্ক সেটার সমাধান খুব দ্রুতই লাভ করবো আশা করছি। এই বলে আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জোহার।